আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। শুরু করছি অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ 4.7। আজকে আলোচনা করব একচেটিয়া বাজারের স্বল্পকালের ভারসাম্য অর্জন। একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য অর্জন। আমরা একচেটিয়া বাজার বলতে বুঝি কি, যেই বাজারে একজন মাত্র বিক্রেতা অথবা একজন মাত্র উৎপাদনকারী থাকবে এবং তোমার ক্রেতা থাকবে অসংখ্য। ক্রেতা থাকবে কি? অসংখ্য। যাকে বলা হয় একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারে যেহেতু দামটা উঠানামা করে বা বিক্রেতা ইচ্ছামতো দামকে বাড়াইতেও পারে কমাইতেও পারে, এই জন্য দামটা এখানে স্থির নয়। দামটা কি নয়? স্থির নয়। যার কারণে এখানে গড় আয় এবং প্রান্তিক আয় রেখাটা বাম দিক থেকে ডান দিকে কি হয়? নিম্নগামী হয়। আমরা এর আগে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখছিলাম দাম রেখা স্থির, যেহেতু দামটা আগে থেকে নির্ধারণ করা থাকে সেজন্য দামটা ছিল স্থির এবং সেই দাম রেখাটা ছিল ভূমি অক্ষের সমান্তরাল একটা সোজা সরল রেখা। এবং সেখানে আমরা দেখছিলাম এক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যাহা দাম তাহাই গড় আয় তাহাই প্রান্তিক আয়। কিন্তু এই একচেটিয়া বাজারে এসে দাম যেহেতু বিক্রেতা ইচ্ছামতো বাড়াইতেও পারে কমাইতেও পারে, সেজন্য এক্ষেত্রে দামটা স্থির নয়। তাই এখানে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা হবে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। বিষয়গুলো আমরা চিত্রের সাহায্যে দেখব। দেখি, আমি এখানে চিত্রে ভূমি অক্ষে দেখাচ্ছি বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দেখাচ্ছি দাম AR, MR, AC, MC সব। এবার বলছিলাম যে কি, এখানে গড় আয় রেখা বা AR রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এই যে দেখো লম্ব অক্ষ বরাবর আমি নিলাম, এখান থেকে সোজা এই যে এভাবে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এটা হলো AR এভারেজ রেভিনিউ। এখন AR রেখার ঠিক মাঝামাঝি, ঠিক কি মাঝামাঝি হবে MR, অর্থাৎ AR এর অর্ধেক। AR এর কি অর্ধেক। এটাকে আমরা আইডিয়া করে নিলেও হয়ে যায়। এই যে এটা হলো কি MR, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব কি প্রায় সেম না? আচ্ছা, এবার এই MR রেখাকে MC রেখা নিচের দিক থেকে সেট করে উপরের দিকে যাবে। এটা হচ্ছে ভারসাম্যের শর্ত। ভারসাম্যের শর্ত হচ্ছে কি, 1 নাম্বার শর্ত MR = MC, 2 নাম্বার শর্ত ছিল যে কি MR রেখাকে MC রেখা নিচের দিক থেকে সেট করে উপরের দিকে যাবে। তাহলে আমরা MC রেখা অঙ্কন করি। এটাই হলো কি রেখা? MC রেখা। তাহলে দেখো এই MR রেখাকে এই MC রেখাটা কি করেছে? নিচের দিক থেকে সেট করে উপরের দিকে গেছে না? যেই কারণে সেট করেছে সেটাকে বলা হয় ভারসাম্য বিন্দু E। সেটাকে দিলাম কি E। এবার এই ভারসাম্য বিন্দু থেকে সোজা নিচের দিকে গিয়ে পরিমাণটা নির্ধারণ করে নিলাম, উপরের দিকে গিয়ে AR পর্যন্ত যাব, তারপর সেখান থেকে প্রাইসটা বের করে নিবে দিকে এসে। এই যে প্রাইস, ঠিক আছে? এটা হলো কি কোয়ান্টিটি। মনে করো ভারসাম্য বোঝার জন্য P0 বা এটা হলো Q0। কিন্তু আমি এখানে দেখাবো আগে গাণিতিক মান দিয়ে। গাণিতিক মান মানে মনে করলাম যে এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে এই ভারসাম্য অবস্থায় 10 একক। কত একক? 10 একক। আর এই দামটাকে ধরে নিলাম 20 টাকা। কত টাকা? 20 টাকা। এই অবস্থায় আমার মোট আয় কত হবে? গড় আয় বরাবর যে দামটা পেলাম সেই দামকে গড় আয় বরাবর যে পরিমাণটা পেলাম সেই পরিমাণ যদি গুণ করি তাহলে আমার আয় পাওয়া যাবে না? মোট আয়। তাহলে আয় নির্ণয়ের সূত্র কি? দাম ইন্টু পরিমাণ। এখান থেকে এবার দাম হচ্ছে কত? এই যে AR রেখা বরাবর হিসাব করবে। AR বরাবর এই দেখো এখানে আসি, এই বিন্দু থেকে সোজা দেখো দাম হচ্ছে কত? 20 টাকা। আর পরিমাণ হচ্ছে কত? 10 একক। দাম 20 টাকা আর পরিমাণ হচ্ছে 10 একক। গুণ করলে কত হবে? 200 টাকা। ঠিক আছে? এবার দেখেন ব্যয় বাইর করতে হবে। মনে হয় করতে হলে কি বাইর করতে হবে? আয় বাইর করলে ব্যয় লাগবে। আয় ব্যয় পার্থক্য করলে তো মনে হয় পাবো। তাহলে ব্যয় বাইর করার জন্য আমাকে লাগবে হচ্ছে কি AC। কি লাগবে? AC। তো AC রেখাটার উপর AC রেখার অবস্থানের উপর নির্ভর করবে এটা কি স্বাভাবিক মুনাফা হবে নাকি অতিরিক্ত মুনাফা হবে নাকি ক্ষতি স্বীকার করে উৎপাদন হবে।
এখন এসি রেখাটা তুমি কোন জায়গায় অবস্থান করাচ্ছ সেটার উপর নির্ভর করতেছে। আমি এসি রেখাকে এই এ আর বরাবর মনে করে এটার নাম দিলাম এফ বিন্দু। কি বিন্দু? এই এফ বিন্দুকে স্পর্শ করে আমি এসিটা অঙ্কন করব। খেয়াল করিও, এফ বিন্দুকে স্পর্শ করে এসিটা প্রথমে নিচের দিকে নিয়ে গেলাম। নিচের দিকে কতটুকু নিব? এমসি বরাবর নিব। এমসিতে এসে আবার সেখান থেকে উপরের দিকে নিয়ে গেলাম। এই হলো এসি। আর এদিক থেকে একটু করে প্রসারিত করে দিলাম। তাহলে এটা দেখতে ইউ আকৃতির হয়েছে কিনা? এসি রেখা ইউ আকৃতির হবে। খেয়াল রাখবে এই এসি রেখার সর্বনিম্ন বিন্দুটা যেন এমসি বরাবর এমসি দিয়ে পাস হয়। ঠিক আছে? অর্থাৎ এসি রেখার সবচেয়ে নিচের বিন্দু দিয়ে কি এমসি রেখা পাস হবে। কথা ক্লিয়ার? তাহলে এবার আমি এসি যেটা অঙ্কন করেছি সেই এসি রেখাটাও এফ বিন্দুতে স্পর্শ করেছে। তার মানে এফ বিন্দু থেকে আমরা যদি এসির দাম হিসেব করি তাহলে কত? গড় খরচ কত? 20 টাকা। আর উৎপাদনের পরিমাণ কত? 10 একক। তাহলে এদিক থেকে আমরা আয়ের গড়ে লিখতে পারি কত? দাম কত? 20 টাকা, পরিমাণের গড়ে 10 একক। তাহলে টোটাল গুণ করলে কত হয়? 200 টাকা। এবার বলো, এখানে আয়ও 200, ব্যয়ও 200। তাহলে মুনাফা কত হবে? আয় থেকে ব্যয় বাদ দাও, 200 মাইনাস 200। তাহলে কত হবে? 0। এই শূন্য মুনাফাকে কি বলা হয় বলেন? স্বাভাবিক মুনাফা। অর্থনীতির ভাষায় এই শূন্য মুনাফাকেই বলা হয় স্বাভাবিক মুনাফা। কথা বুঝে আসছে? তাহলে খেয়াল রাখবে এই এসি এবং এআর দুটাই যখন এফ বিন্দুতে এক জায়গায় মিলিত হয়েছে তখনই আমরা বুঝে যাব যে কি, যেহেতু এখানে এসি এবং এআর একই বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এখানে যাহা গড় আয় তাহাই গড় খরচ। তো গড় আয় গড় খরচ সমান হলে স্বাভাবিকভাবে এখানে কোনো মুনাফা অতিরিক্ত মুনাফা হবে না, তার মানে শূন্য মুনাফা। এই শূন্য মুনাফাকে বলা হয় অর্থনীতির ভাষায় স্বাভাবিক মুনাফা। এভাবে স্বল্পকালে একচেটিয়া বাজারে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। এই চিত্রটা দিয়ে উদ্দীপকে এখান থেকে প্রশ্ন হবে, এই উদ্দীপক থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে ঠিক এভাবে মুনাফার পরিমাণ বের করতে হবে। আবার একই চিত্র দিয়ে প্রশ্ন করতে পারে, উদ্দীপকে প্রদত্ত চিত্রটি কোন ধরনের মুনাফা নির্দেশ করে? তাও আনসার একইভাবে বের করে যখন আমরা দেখবো এখানে স্বাভাবিক মুনাফা বের হয়েছে, তাহলে বলবো উদ্দীপকের চিত্রটি স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। ওকে, থ্যাংক ইউ।